আচ্ছা তরুণদা, এই ঘটনার পর থেকে তোমার মধ্যে কি কি পরিবর্তন হয়েছিল আর কি কি হয়েছিল তোমার সাথে সেটা যদি আমি আমাদের রাতে বলো। শুয়ে আছি, তখন আমাদের চটি বেড়ার ঘর ছিল। তো শুয়ে মনে হচ্ছে কি আমাদের বেড়া ঠেড়া ভেঙে চুরে আকাশ থেকে মায়ের যে আবির্ভাব গুলো ঘটে এরকম দৌড়ে দৌড়ে আসছে। আস্তে আস্তে হঠাৎ আমার গার মধ্যে এসে পড়লো, তো আমি কেমন একটা সেন্সলেস হয়ে একটা অন্যরকম মুভমেন্টে চলে ধরো দু একদিন পর পরই বিকেলে হোক রাতে হোক এরকম হতো। তখন লোকজন বাড়িতে চলে আসে, সবার মন তো সমান না। তো দিনের বেলা আমরা খেলাধুলা করতাম, কিন্তু রাতে যাওয়ার সাহস থাকতো না। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমি কৌশিক, আর আপনারা দেখছেন ব্যাকচ্যাট উইথ কৌশিকের সাথে আরও একটি নতুন পডকাস্ট। আজকের পডকাস্টটি কোনো ভৌতিক নয়, আজকের পডকাস্টটি হচ্ছে আদিশক্তি মা কালীর সম্পর্কে, যেটা গল্প হলেও সত্যি। আজকে আমন্ত্রণ জানিয়েছি তরুণদা, যিনি পেশায় একজন ব্যবসায়ী। শুনে নেব তার মুখ থেকে ঘটনাটি, যে ঘটনাটি তার সাথেই ঘটেছিল। তাহলে চলুন শুরু করা যাক। নমস্কার তরুণদা, আগে সবার প্রথমে দর্শকদের সাথে আপনার পরিচয়টা করিয়ে দিই। নমস্কার, আমি তরুণ দেবনাথ, আমি হাবড়া শ্রীনগরের বাসিন্দা, আমি একজন রেডিমেড ব্যবসায়ী। আচ্ছা তরুণদা, আজকের যে ঘটনাটা তুমি আমাদের শোনাবে, সেই ঘটনাটা কি ভৌতিক না কোনো রহস্য? দেখো, আজকের যে ঘটনাটা এটা কোনো ভৌতিকও না, কোনো রহস্যও না। আচ্ছা, এটা হচ্ছে তোমার আদিশক্তি মা কালীর আবির্ভাব সম্পর্কে বলতে চলেছে আর কি। এই ঘটনাটি আমাদের এখানে বয়রাতলা আছে, বয়রাতলা সম্পর্কে। আচ্ছা দাদা, এই যে বয়রাতলা, আমি শুনেছি এই বয়রাতলাতে যেতে সবাই ভয় পেত। তা এই ভয়টার কারণ কি, যে সবাই কেন ভয় পেত যেতে? ভয় পেত কারণ হচ্ছে আমরা যখন ছোট ছিলাম ওখানে তোমার গুলি বলো ডাংগুটি বলো এগুলো খেলাধুলা করতাম, কিন্তু দিনের বেলা আমরা খেলাধুলা করতাম, কিন্তু রাতে যাওয়ার সাহস থাকতো না। তোমার রাতের সিচুয়েশনটা এমন থাকতো, গেলে ধরো গা ভার ভার বা একটা আচমকা কি একটা জানি ওখানে যাচ্ছে বা কিছু, এই ধরনের ভয়গুলো সবসময় থাকতো ওখানে। ওই তখন আমার বয়স ধরো 8 থেকে 9 বছর এরকম হবে। সেই সময় একদিন আমি যেরকম বিকেলে খেলতে যাই ওখানে, তো যাওয়ার পরে ওখানে খেলতে গেছি, যাওয়ার পর বন্ধু বান্ধবের খেলা হয়ে গেছে, ওরা যার যার মতো বাড়ি চলে গেছে। তো ওখানে একটা গাছ ছিল, ওটা হচ্ছে তোমার মাধবীলতা ফুল গাছ। মাধবীলতা ফুল গাছে প্রচুর ফুল হতো ওখানে। তো আমি আমার কি মনে হলো যে আজকে কতগুলো ফুল ছিঁড়ে নিয়ে যাই বাড়ি। তখন ওই মাধবীলতা ফুলগুলো নিজে নিজে ছিঁড়তে থাকি, ছিঁড়ে হাতে এক গোছার মতো করলাম। করতে করতে হঠাৎ একটা বড় সাইজের ডাল ধাস করে এসে ডালের গোড়াটা ওই পাশে পড়লো, কিন্তু যে ছোট সাইডটা ওইটা আমার মাথার এইখান দিয়ে এরকম ভাবে পড়ে গেল। যার পরে আমি আমার মতো রীতিমতো আমি বাড়ি চলে আসি। আসার পরে মা সন্ধ্যের সময় টিফিন দেয়। তখন ছোট ছিলাম, হারিকেনের আলোগুলো জ্বলতো বাড়িতে, আর স্লেট পেন্সিল দিয়েছে। তো মা বলছে যে তোর যা কালকে পড়া আছে এগুলো লিখে ফেল। আমি পড়া লিখবো কি, ওইখানে লিখছি আমি মাংস খাবো, আমি মায়ের কাছে যাব, এই ধরনের সিচুয়েশন দিয়েই স্টার্ট আর কি আমার। আচ্ছা তরুণদা, এই ঘটনার পর থেকে তোমার মধ্যে কি কি পরিবর্তন হয়েছিল আর কি কি হয়েছিল তোমার সাথে সেটা যদি আমাদের বলো। পরিবর্তন বলতে দেখো, রাত নেই দিন নেই, মনে করো রাত 2টো, এদিকে সকালে বিকালে এমন এমন একটা সিচুয়েশন হতো। একদম আমি রাতের কথাই বলি, আমি রাতে শুয়ে আছি, তখন আমাদের চটি বেড়ার ঘর ছিল। তো শুয়ে মনে হচ্ছে কি আমাদের বেড়া ঠেড়া ভেঙে চুরে আকাশ থেকে মায়ের যে আবির্ভাব গুলো ঘটে এরকম দৌড়ে দৌড়ে আসছে। আস্তে আস্তে হঠাৎ আমার গার মধ্যে এসে পড়লো, তো আমি কেমন একটা সেন্সলেস হয়ে একটা অন্যরকম মুভমেন্টে চলে যাই। তো ম্যাক্সিমাম দিন মনে করো দু একদিন পর পরই বিকেলে হোক রাতে হোক এরকম হতো। তখন লোকজন বাড়িতে চলে আসতো, এসে বলতো যে কি ব্যাপার কি ঘটনা, দু একজন এরকম কি করতো। তো সবার মন তো সমান না। এবার তার মধ্যে একজন একদিন বলে যে তখন আমাদের কি বলতো, আমাদের ঘরটার এমন পজিশনে, আমার যখন এটা হয়েছিল এমন পজিশনে আমার শুয়ে দিত, একটা সরু গলি মতো ছিল, ওর মধ্যে আমার শুয়ে দিত। আমি তখন উঠতে পারতাম না, আর যে যা জিজ্ঞাসা করতো তার উত্তর দিতাম। এবার ওই সরু গলির মধ্যে শুয়ে দিয়েছে। এবার বাড়িতে মনে করো ঘর দিয়ে বারান্দা দিয়ে উঠোন দিয়ে তো অনেক লোক। তো একজন জিজ্ঞাসা করে, ও এরকম হয়েছে, ও তো মিথ্যেও বলতে পারে, আচ্ছা ও বলুক তো কতজন লোক আছে এখানে। তো আমার কাছে এসে জিজ্ঞাসা করা হয় রীতিমতো। তো আমি বলে দিই যে টোটাল এত লোক আছে। সে গুনে দেখে এ তো ঠিক, সে আজও নেই কালো নেই, তখন সে এখান থেকে চলে যায়। যে মানুষ সবসময় বিশ্বাস করে না জিনিসগুলো। তারপরে আমরা যখন শুয়ে দিতে আরেকটা ঘটনা,
এই তখন বলে হতো মাকে বলা হতো যে পার সামনে জবা ফুল দেওয়ার জন্য। তো মা রীতিমতো জবা ফুল রেডি রাখতো যখন ওরকম হতো। তো পার সামনে জবা ফুল যখন দিতে, এত জবা ফুল দিত পার সামনে, তো ওর মধ্যে একদিন একটা দুটো সাদা টগর ফুল ঢুকে যায়। তা আমার তো শুয়ে দিত, এবার জবা ফুল পার কাছে দিয়েছে, আমি তো নিজে, আমার দৃষ্টিশক্তি অদ্ভুত যাবে না যে পার সামনে কতটা কি দিয়েছে। একদম একদম। আমি বলে দিলাম যে আমার তো জবা ফুল দিয়েছে, সাথে সাদা ফুল কেন দিলি, এটা দিস না। মানে জবা ফুল যতগুলো ওখানে থাকতো সরিয়ে 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 দেখ না, আমার মধ্যে সাদা ফুল আছে। মানে এরকম কিছু কিছু সিচুয়েশন আমার সাথে। আচ্ছা দাদা, তুমি যে মানে আমাকে বললে যে তুমি ভরে পড়তে, তা এই ভরে পড়ার পরে তো লোকেরা যারা আছে তারা তো তোমার মানে বেশ, মানে যেটা বলে না, ঠাকুরের প্রতি একটা বিশ্বাস মানুষের মধ্যে এসেছিল। তা এই ঠাকুরকে অবহেলা কি কেউ করেছিল, বা তার ফলটা কি হয়েছিল যদি অবহেলা কেউ করে থাকে, সেটা যদি আমাদের মধ্যে বলতে। তুমি আমাদের বলেছিলে পুরো কাহিনীটা, সেই হিসাবেই বলছি। অবহেলা বলতে ওই যে বয়রাতলা, ওইটা মানে একটা ভালো এরিয়া নিয়ে ওই জায়গাটা আর কি। তো ওটা আস্তে আস্তে দিন দিন বিক্রি হয়ে যায়, মানে প্লটে প্লটে বিক্রি হয়ে যায়। তো একজন তোমার একটা প্লট কেনে আর কি, একটা মনে করো 6 কাঠা 8 কাঠা একটা প্লট কিনেছে। কেনার পর একদিন দেখি যে তোমার ওই যে জায়গার যে মালিক, সে দেখি তোমার করছে, একদিন ওই কোদাল ফোদাল নিয়ে ওখানে, মানে বয়রাতলাটা একটা প্যাসেজে ছিল আর মন্দিরটা আর একটা প্লেসে ছিল, মন্দিরের প্লেসটা বিক্রি হয়ে গেছে। তো ওইখানে ওই যে মালিক আছে দেখি তোমার কোদাল ফোদাল নিয়ে একদিন বের, খুব জুট ঝামেলা। আমি যে কি ব্যাপার কাকা, কি হয়েছে? বলে যে এই যে এখানে যে মাটিটা আছে আর ইটগুলো আছে, এগুলো আমার লাগবে। তা আমি বলছি যে পৃথিবীতে এত জিনিস আছে, একটা মন্দির, এত দিনের প্রতিষ্ঠান, তুমি এটা ভেঙে ফেলবে? এটা না করা ঠিক ছিল এটা। বলে না, আমার জমি সে বিক্রি হয়ে গেছে, কি এটা আমার আধিপত্য, এটা আমার নিতে যাবে। তো তার বারণ করার দরকার, করলাম। করার পরে সে করলো কি, আস্তে আস্তে তোমার ওই মাটিগুলো নিয়ে নিজেই কোনো লোক ঠিক করে নিজে মাটিগুলো নিয়ে, ওদের একটা পায়খানা বাথরুম ছিল, সেই সোজা রাস্তাটায় দিয়ে দিল ওই মাটিটা। আর ইটগুলো নিয়ে ওই মানে মাটিটা গার্ড দেওয়ার জন্য ইটগুলো আশপাশ দিয়ে জায়গাটা কাজে খাটিয়ে দিল। দেওয়ার পরে তাদের মোটামুটি 6 মাস যেতে না যেতেই শুনি ওই লোকের একটা বড় রোগ হয়েছে, মানে ক্যান্সার, পরিষ্কার কথা। তো 2-2.5 মাসের মধ্যে এক্সপায়ারি হয়ে গেল। তারপরে আসলো বউ, এই না তা সরি, তো ওর একটা মেয়ে ছিল, মেয়েটার কি একটা রোগ যা আমি সঠিক জানি না ওটা, মেয়েও গেল। তারপরে আসলো বউ, সেও গেল। এইবার ওই যে বয়রাতলার যে জমি প্লেসটা আস্তে আস্তে প্লট বাই প্লট বিক্রি হয়ে গেছে এখন, কিন্তু ওই যে উনি যে ঘটনাটা করলো, পুরো ফ্যামিলি শেষ হয়ে গেল। আচ্ছা দাদা, তোমার সাথে যে ঘটনাটা ঘটেছিল, সেই ঘটনাটা থেকে তুমি মুক্তি কি করে পেলে? বলতে দেখো, তখন মানে আমার যা সিচুয়েশন ছিল, আমার নিজের মাকে মা বলে ডাকতাম না। তো একদিন ভর আসে, আসার পরে জিজ্ঞাসা করে যে মা, ওরে মুক্তি দাও, ও তো পড়াশোনা করে। তো তখন বলা হলো যে তাহলে এই টাইমে এখানে একটা পুজোর ব্যবস্থা করা। সে বৈশাখ মাসের 2য় শনিবার ওখানে পুজোর ব্যবস্থা করা হয়, রীতিমতো পুজো হয় ওখানে পাঠা বলি দিয়ে। তো ওই দিনই আমাকে সন্ধ্যের সময় নিয়ে ওখানে বসানো হয়। বসার পরে ওখানে আমার একটা বন্ধু আসে, এসে ও পাশে বসে আমার সাথে। তখন বন্ধুরা বেশি একটা কথা বলতো না ভয়তে। তা আমার হঠাৎ আবার ওইরকম হয়ে যাওয়ার পরে এবার জিজ্ঞাসা করছে যে মা কি হয়েছে, কি সমস্যা? তখন বললাম এখানে দেখো কেউ পেঁয়াজ রসুন বা কিছু খেয়ে এসছে, পুজোর বিঘ্ন করছে আমার। বলার পরে ও তো অবাক যে আমি তো শ্রীনগর গেটে গেছিলাম খেতে, তুই জানলি কি করে? ও ওইখান থেকে চলে যায়। যাওয়ার পরে আবার আমার ঠিক হয়ে যায়। সে সারা রাত পুজো টুজো হলো। হওয়ার পরে সকালবেলায় তোমার ওই মায়ের প্রতিমা নিয়ে আমরা দক্ষিণেশ্বরে গিয়ে বিসর্জন দিয়ে আসার পর থেকে আস্তে আস্তে আমার একটু ইমপ্রুভ হতে। ও হ্যাঁ, আরেকটা কথা বলিনি, সেটা হচ্ছে ওই যে পুজো যখন দিয়েছি, মানে ওই সে বয়রাতলায় পুজোটা হওয়ার পরে আমি এতটাই ছোট ছিলাম, তখনকার পায়ের ছাপও আমার যে এখন মন্দির আছে, সেই মন্দিরের বেদিতে এখনো আছে। আচ্ছা, আজও কি কিছু মনে হয়, পুরোপুরি কি মুক্তি পেয়েছো? আজও কিছু মনে হয় বলতে দেখো, মানে এখনো যখন আমাদের বৈশাখ মাসের 2য় শনিবার পুজো টুজো হয়, ওই যখন আরতি হয়, তখন ওই আরতির সামনে বসতে পারি না, আমার শরীরের মধ্যে একটা অস্বস্তি ফিল হয়। আর এখনো মোটামুটি একটা জিনিস হয়, সেটা হচ্ছে কেউ কোনো কিছু বললে যে দেখ আজকে আমি এটা করতে যাচ্ছি, এটা কি হবে, অনেক সময় আমার কথা খেটে যায়। এইটুকুই আছে মায়ের। আচ্ছা দাদা, এই যে ভর পড়ার যে ঘটনা, মানে যেমন তোমার সাথে ঘটেছে, এই ভর পড়া সম্পর্কে তোমার মতামতটা কি? দেখো, ঠাকুরের ভর সম্পর্কে মতামত বলতে তোমার এখনকার দেখবা কি যে শনিবার মঙ্গলবার ভরে পড়ে, বা 8টার সময় ভরে পড়ে, 12টার মধ্যে ভরে পড়ে।
আমার যতদূর মনে হয় এগুলো মানে ঠিক না। মায়ের আবির্ভাব সে কখন আসবে না আসবে এটা কোনো সময় বলে হয়, সে এখনো আসতে পারে, সকালেও আসতে পারে, রাতেও আসতে পারে। পার্মানেন্ট টাইম দিয়ে টাইম করে বা ওই এইবারে আসবে বা কিছু, আমার মনে হয় এগুলো ঠিক না আর কি। আচ্ছা তরুণদা, এই যে ঘটনাটা আজকে আমরা শুনলাম তোমার মুখ থেকে, তোমার সাথে যেটা ঘটে গেছিল, তা এই যে আজকের এই ঘটনাটা আমাদের চ্যানেলের মাধ্যমে তুমি যে শেয়ার করলে, তোমার অভিজ্ঞতাটা একটু জানতে চাই, কেমন লাগলো? দেখো কৌশিক, এই যে ঘটনাগুলো, সত্যি ঘটনাগুলো মানুষের সামনে তুলে ধরা, এটা একটা তোমাদের খুব ভালো উদ্যোগ। আর আমি এই ঘটনাটা তোমাদের কাছে বলে আমি মন থেকে খুবই খুশি। ধন্যবাদ ধন্যবাদ দাদা, অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। আর হ্যাঁ, অবশ্যই ফলো করুন আমাদের ফেসবুক পেজ ব্যাকচ্যাট উইথ কৌশিক। আর যদি কেউ কোনো রকম ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করতে চান, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তাহলে আজ এই পর্যন্ত, নিয়ে আসবো আবার কোনো রোমাঞ্চকর ঘটনা নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন, পাশে থাকুন।